রাশিয়ার উপর 16,000 নিষেধাজ্ঞা, ইকোনমির মেরুদণ্ড তেলো কেস, ন্যাটোর উপর আক্রমণের কোনো ইচ্ছে নেই জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সরগরম জাতিসংঘের অধিবেশন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ কাজল ভাই। প্রবীর, আমাদের অনুষ্ঠানটা দর্শকদের জন্য, এবং দর্শকরা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং দেখছেন, এটার প্রমাণ হচ্ছে ওনারা প্রচুর কমেন্ট করছেন। ওনারা বলছেন একটু কমেন্ট কম পড়া হয়, তা আমাদের দোষ আমরা স্বীকার করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিটা খুব সংক্ষিপ্ত। এর মধ্যে আমরা চেষ্টা করছি যতটুকু কমেন্ট পড়ে দেব। তো আমাদের এক দর্শক, নাম হচ্ছে মেহেদি হাসান, উনি লিখছেন ট্রাম্পকে নোবেল দেওয়া যায় সেটা অস্থিরতার যুদ্ধবাজ হিসাবে, শান্তি প্রতিষ্ঠার জন্য নয়। মানে ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছে। বিশ্বজিৎ নামে আমাদের আরেক দর্শক লিখছেন, এটা পুতিনের রাশিয়া, যার এক ডাকে পুরো রাশিয়া সমগ্র পৃথিবী জয় নামতে দ্বিধা করবে না। আর ওইদিকে ন্যাটো হলো একটা স্বার্থ সংশ্লিষ্ট পশ্চিমা সামরিক জোট মাত্র, যা রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করলে 7 দিনের মধ্যে ওই সমস্ত দেশের সরকার প্রধানেরা জনগণের বিক্ষোভের মুখে পড়ে তাদের পতন ঘটাবে। এটা খুবই ইন্টারেস্টিং এবং ফুলফুল কমেন্ট। হ্যাঁ, মানে আসলে রাশিয়ার ওনার যে পুতিনের যে দেশের ভেতরে যে তার জনপ্রিয়তা সেটাকে আসলে ইঙ্গিত করছেন। বুলবুল আহসান নামে একজন লিখছেন, ইউরোপের সমুদ্রের তলা দিয়ে তেলের পাইপ লাইন ধ্বংস করে দিলে কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলোর 12টা বেজে যাবে। তাই আর বেশি বাড়াবাড়ি না করে সব সমস্যার সমাধান রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। শান্তিপ্রিয় বিশ্ববাসী আর যুদ্ধ দেখতে চায় না, কারণ যুদ্ধ মানে ধ্বংস। এটা আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমাদের আলামিন নামে এক দর্শক লিখছেন, ট্রাম্প ইজ ম্যাড। উনি 3 শব্দে শেষ করে দিয়েছেন। গাজী নামে আমাদের আরেক দর্শক লিখছেন, আমেরিকা অপরের বাড়িতে গিয়ে তার পাশের বাড়ির সাথে বিপদ বাঁধিয়ে অস্ত্র বিক্রি করেন, আর কিছু না। এটা খুব সুন্দর। মানে অস্ত্র বিক্রি বাণিজ্যের যে বিষয়, সেই বিষয়ে আসলে সারা পৃথিবীতে আসলে অস্ত্র বিক্রি এইভাবেই চলে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র একটা বিক্রি চলে। আচ্ছা, আরেক দর্শক লিখছেন, রাশিয়া ও ন্যাটো যদি যুদ্ধে জড়ায় তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে উচিত রাশিয়া ও ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা, তাহলে বিশ্বে শান্তি আসবে। উনি একটা সুন্দর একটা সমাধান দিয়েছে, রাশিয়া এবং ইউক্রেন দুজনকে ন্যাটোতে নিয়ে নেওয়া। সর্বশেষ দর্শক লিখছে, আমেরিকা যদি ভারতে হামলা করে তবে বোঝা যাবে পাকিস্তানের সাথে সম্পর্কটা সঠিক, নয়তো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। লিখে রাখুন। ঠিক আছে, আপনার মন্তব্যটা আমরা লিখে রাখলাম। পবিত্রা, এই রাশিয়াকে নিয়ে ম্যাক্সিমাম যেহেতু কমেন্ট এসেছে, আজকের সেগমেন্ট আমরা রাশিয়ার মধ্যেই রাখি, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মধ্যেই রাখি। এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় 16,000 নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রায় 3.5 বছর পার হয়ে 4র্থ বছরের দিকে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ, এত কিছুর পরও 2024-এর জিডিপি যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এখন বলে না যে আসলে সেই ঘটনাটা কি, আসলে সেই ম্যাজিকটা কি, যে একটা যুদ্ধকালীন দেশে ইকোনমি কিভাবে বাড়তে পারে? আপনার কি মনে হয়? মানে আসলে এটা এক ধরনের চমক, যে রাশিয়ার যে চমকটা আসলে দেখিয়েছে, যে মানে আমরা আসলে হয়তো এই আন্তর্জাতিক গণমাধ্যম এই ক্ষেত্রে অনেক কিছুই গত 3 বছরে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের রিপোর্ট আমরা দেখিনি, বা আন্তর্জাতিক গণমাধ্যমকে হয়তো ফাঁকি দিয়েছে রাশিয়া। কিন্তু আসলে চমকপ্রদ বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন, যে 16,000 নিষেধাজ্ঞার মধ্য থেকে রাশিয়া কিভাবে বেরিয়ে আসলো বা বেরিয়ে আসছে। এখন শুধু 16,000 নিষেধাজ্ঞা না, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো রাশিয়াতে ছিলেন, যে মাইক্রোসফট, গুগলের মতো যেসব কোম্পানিগুলো তাদের অনেকেই কিন্তু মাল্টিনেশনাল কোম্পানি রাশিয়া থেকে বের হয়ে চলে গেছে, এটা আমরা জানি। হ্যাঁ, সেই চলে যাবে। শুধু সেটা না, এর পাশাপাশি ইউরোপের যে মধ্যে রাশিয়ার অনেকগুলো কিন্তু টাকা, মানে টাকার মধ্যে যে ডলারের যে ছিল অর্থ ছিল, সেই অর্থগুলো কিন্তু বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আসলে খুব ইন্টারেস্টিং। এর মাঝখানে আমি আসলে সেটা এই এত কিছু 16,000 নিষেধাজ্ঞা, এই অর্থনৈতিক এই অবরোধ যেটাই বলি না কেন আমরা, সেটার মাঝখানে আসলে কিভাবে রাশিয়া টিকে গেল। আমি সকালে একটু নেট সার্চ করছিলাম, যে আসলে 2024 সালের রাশিয়ার যে আমরা যেটাকে জিডিপির গ্রোথ রেট বলি, সেটা খুব আশ্চর্যজনক। সেটা 4.3%, মানে যেটা আসলে খুবই আশ্চর্য। এই কারণে ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। এটা আসলে কিভাবে সম্ভব, সেটা পুতিন ছাড়া আসলে কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, এটা খুব, মানে আমি দেখে আসলে মোবাইলে ঘাটছিলাম, দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব। আমি
এই জিনিসটাকে আমি তার কৌশলের কিছু জিনিস যেসব বের করতে পেরেছি বা মানে বিভিন্ন জায়গায় একটু ঘেটে, সেটা হচ্ছে মানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে 5টি খুব মেজর ইয়ের মধ্যে দিয়ে, স্টেপসের মধ্যে দিয়ে, পদক্ষেপের মধ্যে সে এই কাজটা সে করেছে, পুতিন করেছে। যে প্রথম কাজটি যেটি করেছে, যে তার আমরা জানি যে তার যে মূল যে সম্পদ তার মধ্যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, এবং তার হচ্ছে হ্যাঁ আপনার খনিজ যে তেলটা আছে, এই বিষয় এইটাকে খুব কৌশলে সুখ হ্যান্ডেল করেছে। কিভাবে করেছে আমি একটু পরে বলছি। তারপর চীন এবং ভারতের সাথে মানে এট দ্য সেম টাইম তার বাণিজ্যটাকে বাড়িয়ে দিয়েছে, এবং এটাও একটা কৌশলে। বৃহৎ দুইটা দেশ চীন এবং এর হচ্ছে আমরা একটা জানি যে শ্যাডো ফ্লিট নামে একটা জিনিস আছে, সেটা ফ্লিট নামে, সেটা হচ্ছে আপনার তেলটাকে মানে জাহাজের মাধ্যমে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে, যেটা এত নিষেধাজ্ঞার মাঝখানে 16,000 নিষেধাজ্ঞার মাঝখানে কিভাবে ফাঁকি দিল, ওই জাহাজগুলো রাডারে আসে না বা ওইভাবে যায়। তারপর হচ্ছে একটা খুব স্ট্রং মানে টেকসই একটা ওয়ার ইকোনমি উনি সেট করেছেন। এটা আসলে খুবই আশ্চর্যজনক বিষয়, এবং কতটা পরিকল্পনার মাধ্যমে করেছে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। তারপর হচ্ছে ওনার কিন্তু আরেকটি স্টক আছে, সেটা হচ্ছে গোল্ড, স্বর্ণের যে স্টক আছে, সেই স্বর্ণের আমরা জানি বিশ্ববাজারে ডলারের দামের সাথে স্বর্ণের একটা সম্পর্ক আছে। সেই উনি ডলারের জায়গায় উনি রুবেলকে সেট করেছেন, ওনার যে মুদ্রা, সেই কারণ রুবেল কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে গেছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। সেই রুবেলকে সেট করে উনি একটা জিনিস একটা অ্যাডজাস্টমেন্ট এনেছেন এবং বাধ্য করেছেন যে রুবেলের মাধ্যমে এটাকে স্বর্ণ, ওনার যে স্বর্ণ আছে সেটাকে ক্রয় বিক্রয় করতে। এই বিষয়, এই 5টা বিষয়কে উনি আসলে এমন এক জায়গায় নিয়ে গেছেন যে এই 5টা বিষয় বাধ্য হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি ওনার সাথে বিজনেস করতে, ওনার সাথে ওনার ইকোনমির সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে। তো আমি যে প্রথমেই স্বর্ণের কথা বললেন, স্বর্ণের সাথে কয়লা আর মিনারেলও, ওনার স্টকে কিন্তু ওনার প্রচুর পরিমাণে মিনারেল মানে খনিজ আছে, এবং ওনার এই সবগুলো বিষয়কে উনি আসলে এমন ভাবে করেছেন যে মানে পুরো একটা প্যাকেজ আকারে বাধ্য করেছেন। এবং আমার কাছে আমরা একটু আগে শুরু আগে বলছিলাম যে উনি আসলে দীর্ঘ একটা পরিকল্পনা নিয়ে গেছেন। উনি জানে কি হলে কি হতে পারে, কি না হলে ওনাকে কি করতে হবে, এটা উনি জানে। কারণ হচ্ছে আপনি যে সম্পদগুলোর কথা বললেন, গ্যাস, তেল, স্বর্ণ, কয়লা, মিনারেল, এগুলো সম্পদ কিন্তু অনেক দেশেই আছে, অনেক দেশে, কিন্তু তারা তো এইভাবে ম্যানেজ করতে পারে না। আমি একটু যদি আপনাকে যেমন ওনাদের আপনি যে বলছেন যে 20% গ্যাস, মানে সারা বিশ্বের 20% গ্যাস কিন্তু প্রাকৃতিক গ্যাস কিন্তু রাশিয়ার, এবং 6% আপনার যে 6% খনিজ তেল কিন্তু রাশিয়ার আছে। সুতরাং কিন্তু ওনার কিন্তু মোটামুটি বলা যায় খুব ভালো একটা স্টক আছে, এবং এই জিনিসটা যে সবগুলোকে একটা চেইনে এনে উনি মানে বাধ্য করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ওনার সাথে বিজনেস করতে। কিভাবে বাধ্যটা করেছেন যেন আমি সেটা হচ্ছে যখন দেখা গেল যে ওনাকে কিনতে দিচ্ছে, ওনার জিনিস বিক্রি করতে দিচ্ছে না, উনি প্রথম ওনার মার্কেট ছিল কিন্তু ইউরোপে এবং ইউএসএ, যে ওনার যে পুরো মার্কেটটা ছিল ওখানে, উনি করলেন কি মার্কেটটাকে সরিয়ে নিলেন। মার্কেটটা সরিয়ে নিয়ে উনি যে কাজটি করলেন, উনি চীন এবং ভারতের সাথে একটা নেগোসিয়েশনে গেলেন। ওদিকে তুরস্ক আছে, ইরান আছে, সব নেগোসিয়েশনে গেলেন, এবং এই এত নিষেধাজ্ঞার মধ্যে খুব সিস্টেম করে ওদের সাথে সেই তেল এবং গ্যাসের যে নেগোসিয়েশন গেল। এবং ইতিমধ্যে কিন্তু আপনার চীনের সাথে উনি ব্যবসাটা বাড়িয়ে দিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি কিন্তু পুতিনকে বলা হয় একনায়ক এবং স্বৈরাচার বলা হয়, যুদ্ধ ভালোবাসেন উনি, এই ধরনের অনেক ধরনের যুদ্ধবাজ বলা হয়, যুদ্ধবাজ বলা। কিন্তু এখন নতুন একটি টার্ম ওনাকে নিয়ে হয়তো চালু হতে পারে, কিছু দেখবেন সেটা খুব ভালো অর্থনীতিবিদ, এবং অর্থনীতিবিদ এমন ভালো ইন্টেলিজেন্ট বিজনেসম্যান, হ্যাঁ উনি এত ভালো বুঝে বুঝছেন। হয়তো উনি একা করছেন, একটা টিম কাজ করছে, কিন্তু মানে এই যে নেগোসিয়েশন এবং ম্যানেজমেন্টের যে জায়গাটাতে উনি কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছেন। এটাই হচ্ছে আমার কাছে আসলে সবচেয়ে মনে হচ্ছে উনি মানে ওনাকে আমরা প্রতিদিন, প্রতি বছর, প্রতিটা মুহূর্তে কিন্তু নতুন ভাবে আমরা ওনাকে আসলে একটা পরিচয় দেখছি। হ্যাঁ, এরপর যদি আপনি দেখেন যে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে চীনের সাথে উনি যে দুর্দান্ত একটা কাজ করেছেন। উনি চীনের মার্কেটটা তো আমরা জানি, চীনের বাজার বিশাল একটা বাজার। হ্যাঁ, চীনের বাজারটাকে উনি 2004 সালে উনি 2024 সালে উনি কিন্তু একটা মানে ওনার যে যখন যুদ্ধ শুরু হওয়ার 2 বছর পর, মানে প্রায় 2 বছর পর মানে এমন এক জায়গায় নিয়ে গেছে সেটাকে যাওয়ার জন্য তার মানে 240 বিলিয়ন ডলারে তাদের দ্বিপাক্ষিক যে তাদের দুই দেশের যে বাণিজ্যটাকে, সেই বাণিজ্যটাকে তারা ওখানে আপনার ডেভেলপ করছে। এটা কিন্তু একটা বিশাল একটা বিষয়। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তার এই বিষয়টা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। তো এই বিষয়গুলো আমরা যদি দেখি, তারা আসলে মানে ওনার যে ধাপে ধাপে পরিকল্পনা, একটু আগে যেটা বলছিলাম যে কি হলে কি হতে পারে আর কি না হলে উনি কি করবেন, ওটা কিন্তু একটা দুর্দান্ত রকম একটা ওনার কাছে যেটা মনে হয়েছে এতদিনের কর্মকাণ্ডে, যে ওনার কাছে কয়টা প্ল্যান থাকে, প্ল্যান A, B এবং C। উনি যুদ্ধক্ষেত্রে যেমন ব্যবহার করেন, ইকোনমিতে ব্যবহার করেন, দেশ চালানোর জন্য সেটা কিভাবে করেন আসলে এটা দুর্দান্ত। এবং তার আপনি যেটা বলছিলেন, আমরা যেটা শ্যাডো ফ্লিটের যে বিষয়টা বলছি, এটা আসলে
দেখেন একটা দেশের কি পরিমাণ কন্ট্রোল থাকতে পারে একটা জিনিসের জন্য, সেটা ফ্লিটটা কি, সেটা ফ্লিটটা আসলে চাইলেই করা যায় না। আমি যেটা দর্শকদের জন্য একটু খুলে বলি, সেটা হচ্ছে আমরা জানি দেখেছি এটা মানে অনেক পরে এসছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ঘটে যাওয়ার পরে। বিষয়টা হচ্ছে উনি কিছু পরিত্যক্ত জাহাজ কিনেছেন, আর জাহাজ বলা যায় ওই যে আপনার ট্যাঙ্কার, ট্যাঙ্কার কিনেছেন, ট্যাঙ্কারগুলোকে পরিত্যক্ত জাহাজ খেয়েও ফেলে দিচ্ছে, এই ধরনের প্রচুর পরিমাণে কিনে এগুলোকে উনি আবার সেই মেরামত করে একটা জায়গায় এনে, এবং তিনি করেছেন এমন কিছু দেশের নামে এগুলো রেজিস্ট্রি করেছেন, যেসব দেশে যেমন পানামা, বেনামি রেজিস্ট্রি করে, বেনামি রেজিস্ট্রি হচ্ছে, এবং যেসব দেশে আসলে আইনি জটিলতা নেই, হ্যাঁ ওই রেজিস্ট্রেশনে দেওয়ার পর সবচেয়ে বেশি মজা হচ্ছে ওগুলো ফ্ল্যাগ লাগিয়েছে, ওই দেশে ফ্ল্যাগ লাগিয়েছে, ফ্ল্যাগ লাগিয়ে এবার উনি ভ্যাসেলগুলোকে উনি সমুদ্রে ছেড়ে দিয়েছে। এবং ওগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতটা মানে ক্রিয়েটিভ কিভাবে হয়, সেটা হচ্ছে উনি জিপিএস বন্ধ করে দিয়েছে। জিপিএস বন্ধ করে উনি আপনি ট্র্যাক করতে পারবেন কোথায় যাচ্ছে, কাকে কিভাবে যাচ্ছে, এবং গভীর সমুদ্রে গিয়ে একটা খুব এমন একটা জায়গায় গিয়ে এগুলো আবার চেঞ্জ করছে, খালাস করে। এবার মজার বিষয় হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকা তার এই তেলগুলো কিনবে না বা এগুলো বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই ইউরোপে আমেরিকাতে থার্ড পার্টির মাধ্যমে ঢুকে যাচ্ছে। যেমন আমি একটা যে সমস্যা হতো, আমি যেমন এই শার্টটা আমি পরে আছি, আমি কিন্তু শার্টের মানে আমি জানি যে মেড ইন বাংলাদেশ বা মেড ইন ভিয়েতনাম বা চায়না, থাইল্যান্ড, সামথিং থিং, কিন্তু আমি এটা জানি না এই শার্টের বোতামটা কোথেকে এসছে বা এই শার্টের সুতোটা কোথেকে এসছে। আমি আসলে কখনো খোঁজটা নিতে যাই না, আমি শুধু একটা জিনিস রেডিমেড একটা জিনিস ফরম্যাট আমরা নিয়ে যাচ্ছি। ঠিক এই কাজটা কিন্তু পুতিন চিন্তা করেছে। এবং আমেরিকা বা ইউরোপের যেই সব যারা তেলগুলো কিনছে, তারাও কিন্তু যে ফার্স্ট কার কাছে ছিল, প্রথমে কার কাছে ছিল, তার সেই চিন্তাটাই, তার চিন্তা হচ্ছে সর্বশেষ আমি যার কাছ থেকে নিয়েছি সেই আমি কম দামে পাচ্ছি এবং আমার জিনিস ভালো, সেই বুদ্ধিটাকে এখানে খাটিয়েছে। মানে এই জিনিসগুলো আসলে তার এই আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এই ধাপে ধাপে চিন্তা করা, ধাপে ধাপে এই জিনিসগুলোকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা তার একটা মারাত্মক একটা বিষয়। যেমন আমি আরেকটা বিষয় আমার কাছে খুব ইয়েতে লাগলো, যেটা হচ্ছে ধরেন একটু শুরু দিয়ে বলেছি যে স্বর্ণের যে বিষয়টা, স্বর্ণে কিন্তু আমরা জানি পৃথিবীর স্টকের দিক থেকে, হ্যাঁ উৎপাদন দিক থেকে কিন্তু 3-4-এর মধ্যে ওরা নামা করে, বা কোনো সময় 5-এ আসে রাশিয়ার, মানে ওনার কিন্তু সেরকম একটা স্টক আছে। এখন যখন রুবেলকে ওনার যে কারেন্সি, সেই রুবেলটাকে যখন ইয়ে করতে চাইলো আপনার রুবেলকে, যখন উনি ডলারের বিপরীতে যখন রুবেল মানে একটা ফাঁদে পড়ে গেছে, কেউ কিনছে না, তখন উনি করলেন কি, রুবেলটাকে বললেন যে আসো ঠিক আছে, আমি যে আমার যে ওনার যে স্বর্ণের কেনা বেচা, সেটার মধ্যে উনি করলেন স্বর্ণটাকে উনি রুবেলে এবং বলে যে 1 গ্রামের জন্য সম্ভবত, আমি যত মনে 1 গ্রাম জন্য 5,000 রুবেল উনি ফিক্স করে দিলেন। এখন এটা দুটো জিনিস হলো, সেটা হচ্ছে স্বর্ণের দাম কিন্তু বাড়ছে, হ্যাঁ, এবং স্বর্ণের দাম বাধ্য হয়ে কিন্তু যখন আপনি এই জিনিসটা কিনতে যাচ্ছে, তখন তাকে ওই বাড়তি দামেই সেটা কিনতে হচ্ছে। এবং এই কারণে এখন আর সম্ভব হচ্ছে না রুবেলটাকে আপনি ধামাচাপা, কারণ রুবেলের তো বাড়ছে, হ্যাঁ, এই জন্য কারণ একই সাথে রুবেলের জিনিসটা বেড়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু খুব সুকৌশলে করেছেন, এবং আপনি দেখবেন যে এমনগুলো 4-5টা জিনিসকে উনি সেট করেছেন চারদিকে, যার ফলে হচ্ছে কি আপনি চাইলে হয়তো একটাকে আপনি কবজা নিতে পারছেন, বাকি 4টার ক্ষেত্রে তখন তোমরা নিয়ন্ত্রণ রয়ে যাচ্ছে। কারণ ওর একটা বড় সমস্যা হচ্ছে ওনার কিন্তু সেন্টার পয়েন্ট থেকে কিন্তু ওই জিনিসটা হচ্ছে আপনার একই জায়গা থেকে উনি তখন দেখছেন যে ওরা কোন ওয়েটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন উনি আরেকটা চ্যানেল খুলে দিচ্ছে। এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে উনি যেটা করছেন যে উনি দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর ক্ষেত্রে, যখন উনার রুবেল যখন প্রয়োজন নেই ভারতের সাথে যখন করছে, হ্যাঁ, তখন উনি ভারতের সাথে করতে গিয়ে উনি জিনিসটা করছে যে মানে ভারতের সাথে রুপিতে তখন উনি বিজনেস করছে, সেটা ওনার ডলারটার প্রয়োজন হচ্ছে না, এই জন্য উনি ডলার থেকে নিজেকে সরে গেছে। এই যে চাপটা এত নিষেধাজ্ঞা, এত কিছু দিয়ে উনাকে আসলে এই চাপটাকে আর ওনাকে দেওয়া যাচ্ছে। এই বিষয়গুলো আসলে যখন আপনি খুব সূক্ষ্মভাবে চিন্তা, তখন দেখবেন যে উনার আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার জায়গা থেকে উনি আসলে এই যেগুলো করছেন। এবং এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি ওয়ার্ক ইউনিট সেট করেছেন। এই ওয়ার্ক ইউনিট সেটের বিষয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করার জিনিস লাগে যে একটা লোকের আসলে একটা লিডারশিপের জায়গাটা কোন জায়গায় পৌঁছালে উনি সামগ্রিক অর্থনীতিটাকে উনি ওয়ার্ক ইউনিটের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছেন। দেশে আপনি যেটা খাচ্ছেন, আপনি যেটা ব্যবহার করছেন, সেটার সাথে অস্ত্র কেনার বিষয়, টোটাল জিনিসটাকে ওনাদের দীর্ঘমেয়াদী ওয়ার্ক ইউনিট সেট করার কারণে এখন ওনাদের জীবনের সাথে, ওনাদের দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্য হয়ে গেছে, অনেকটা মোটর ইঞ্জিনের মতো, একটা চালু করলে এরকম হয় যে সাধারণত আমরা দেখি যুদ্ধ সময় যে প্রতিটা দেশের একটা মূল্যস্ফীতির সমস্যা রাশিতেও আছে, নেই যে তা না, মূল্যস্ফীতি সারা বিশ্বের মধ্যে আছে এখন। কিন্তু তারপরে উনি ওইটাকে ওনার দেশের জনগণের কাছে ওই জিনিসটা ওল্ড পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যে কিভাবে এই আপনার এই মানে আপনি বিরক্তির কারণ না হয় সেই জন্য। যেমন আপনার কিন্তু এই ওয়ার্ক ইউনিটে আপনার সবচেয়ে অবাক করা বিষয়, গত বছরে 2024 জিডিপির 6%
ইয়ে ছিল তার তার যে বাজেট তার যে এটা ডিফেন্স যেটা বাজেট ছিল $135 বিলিয়ন, যেটা মূল জিডিপির আপনার 6%। মানে আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ জিনিসটাতে উনি এনগেজ করেছেন, মানে জনগণের কাছে উনি জিনিসটাকে সমস্যাটা আছে কিন্তু উনি সমস্যাটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন, মানে সহনীয় পর্যায়ে। এই জন্য আসলে তার এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে খুব একটি মানে ম্যানেজমেন্ট হচ্ছে তার বড় বিষয় লিডারশিপের ক্ষেত্রে। আপনার গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ সমাবেশে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা সবাই সার্গে ল্যাভরভ নামে চিনি। উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন, ইউই বা ন্যাটো রাষ্ট্রগুলোতে আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার। এই নিয়ে আপনি একটু সংক্ষিপ্ত করেন। এটা আসলে আমার কাছে যেটা বলেছে যে আসলে রাশিয়া, ওই যে কাল আমরা আলোচনা করছিলাম যে মানে এক ধরনের টোকা দিয়ে দেখা, টোকা দেবে তোমাকে আমি একটু টোকা দিয়ে আসলে দেখি তুমি কি বলো। আসলে এর জাতিসংঘের অধিবেশনে কি হয় আসলে সেটা আমরা সবাই জানি। এটা আসলে এক ধরনের ফর্মাল ব্রিফিংস, এটাতে আসলে কি আলোচনা, এখানে কোনো আউটপুট আমরা এসছে পর্যন্ত আমরা গত 10 বছরে আসলে দেখিনি। এই জায়গাটা আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই, উনি তো প্রায় ধন্যবাদ চান, আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প, আপনি ধুয়ে দিয়েছেন জাতিসংঘকে, জাতিসংঘের মুখোশ উন্মোচন করছেন। আপনার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা আছে, কিন্তু আপনি এই যেই কাজটা করেছেন জাতিসংঘকে ধুয়ে দিয়েছেন, এটা ধন্যবাদ। এটা দিন দিন আসলে অকার্যকর হয়ে যাচ্ছে জাতিসংঘটা, আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে এটার ফাংশন আসলে ভবিষ্যতে এটা এক ধরনের কি, আমি সম্ভবত কারো দেখছিলাম যে কারো কমেন্টসে বা কারোতে কোনো লেখায় যে এটা আসলে এক ধরনের পিকনিক বা আপনি চায়ের আড্ডাখানা বলতে পারেন, হ্যাঁ চা খাচ্ছেন, মানে এটা আসলে কি মানে টি পার্টি সামথিং, এটা আসলে কি হচ্ছে আসলে, কি করে, কি ধরনের ফাইন্ডিংস আছে হবে না, এই জন্য আসলে এই বক্তব্যগুলো আসলে এখানে আসলে কার্যকর না আমার কাছে যেটা মনে হয়। এবং ল্যাভরভ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের একটি দেশ সারা মধ্যপ্রাচ্যকে অস্থির করছে, আগ্রাসন চালাচ্ছে, সেই দিকে কারো কোনো নজর নাই। উনি কোন দেশকে বলেছেন দর্শকরা বুঝে গেছেন, আপনি বুঝে গেছেন। আর অভিযোগ করেন পশ্চিমা শক্তিগুলো কূটনীতিকে নস্যাৎ করছে, এই কারণে এই যুদ্ধটা থামছে না। এটা আসলে মানে আমরা রাশিয়ার এই দাবিটা যৌক্তিক, কারণ আসলে আমরা দেখি রাশিয়াকে ইউক্রেনকে নিয়ে যতটা মাতামাতি, অন্যদিকে আসলে ততটা মাতামাতি না, যার কারণে এই অভিযোগটা যে একদম যে মানে মিথ্যে বা তা না, আসলে এক ধরনের আছে অভিযোগটার মধ্যে। আমার কাছে মনে হচ্ছে আসলে একদম ভ্যালিড অভিযোগটা। এবং তিনি আরো আপনার ভলাদিন জেলেনস্কির বিরুদ্ধে আপনার একটা অভিযোগ এনে বলছেন যে উনি এখন চাচ্ছেন এই যুদ্ধটাকে ন্যাটোর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই অভিযোগটা আসলে এটা তো আসলে বেসিক্যালি আপনি যদি দেখতে চান যুদ্ধটা শুরু হয়েছে কিন্তু ন্যাটোতে যাওয়ার নিয়ে, ইচ্ছা প্রকাশ করা নিয়েই তো যুদ্ধটা আসলে শুরু। এটা যে আসলে আজকের অভিযোগ না, এটা আসলে আমার মনে হচ্ছে 3 বছর আগে থেকে এরা আসলে যুদ্ধ শুরু থেকে আসলে আমরা এক ধরনের শুনে আসছি যে ন্যাটোতে যেতে চাই ইউক্রেন, এই কারণেই যুদ্ধটা আসলে নইলে আসলে যে আজকে এতদিন যদি ন্যাটোতে আসলেই ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যে সদস্য হতো, তাহলে এই যুদ্ধ কিন্তু আরো বেশি ব্যাপ্তি পেয়ে যেত। হ্যাঁ, এটা আসলে অভিযোগটা 3 বছর আগে থেকেই সত্য। এটা তো সুপ্রিয় দর্শক, আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকের এপিসোডটা আমরা করেছি। আমরা চাই আপনারা আরও কিছু যদি জানতে চান আমাদের কমেন্টে লিখবেন, ওই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আজকের অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে সে আশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।